এই মুহূর্তে সরকারের সবচেয়ে বড় সমস্যা অর্থনৈতিক সমস্যা। রাজনীতিতে কোনো সমস্যা নেই। আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী হিসেবে কেউ নেই মাঠে, এবং নাকে তেল দিয়ে সে রীতিমতো ঘুমাতে পারে। আন্তর্জাতিক অঙ্গনে আওয়ামী লীগের উপর ছড়ি ঘুরাবে এরকম অবস্থা কোনো দেশের নেই। ভারত, চীন, আমেরিকা, রাশিয়া থেকে শুরু করে ইউরোপের যে সকল ক্ষমতাধর লোকজন, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, আওয়ামী লীগের কর্তৃত্ব মেনে তাদেরকে এখন নতুন কূটনীতি যে নিয়ম, সেই কূটনীতির নিয়ম অনুসরণ করতে হচ্ছে। সময়টা আন্তর্জাতিক কূটনীতিতে এখন শেখ হাসিনার পক্ষে। শেখ হাসিনা দয়া করে আমেরিকার সঙ্গে কি ব্যবসা করবেন, তিনি দয়া করে বিমান কোন দেশ থেকে কিনবেন, তিস্তা প্রকল্প তিনি কি ভারতের সাথে করবেন নাকি চীনের সঙ্গে করবেন, এটা একান্ত তার ব্যক্তিগত বিষয়। ফলে এই বিষয়গুলো তার জন্য কোনো সমস্যা নয়। দল একেবারে পরিপূর্ণভাবে তার নিয়ন্ত্রণে। আওয়ামী লীগের মধ্যে এমন কোনো বাঘের বাচ্চা নেই, এমন কোনো লাট সাহেবের বেটা নেই যে শেখ হাসিনার নেতৃত্বকে চ্যালেঞ্জ করে একটা টু শব্দ, একটা উহ শব্দ উচ্চারণ করার ক্ষমতা রাখে। তারা শয়নে স্বপনে শেখ হাসিনার আনুগত্য করে, এবং শেখ হাসিনার জন্য শুধু নিজেরা দোয়া করে না, তারা উমরা করতে যায়, হজ করতে যায়, মাজারে যায়, মন্দিরে যায়, মসজিদে যায়, গির্জা কিংবা প্যাগোডাতে যায়, এবং ছেলে মেয়ে সহ সবাইকে বলে শেখ হাসিনার জন্য দোয়া করার জন্য। কারণ শেখ হাসিনার যদি কোনো কিছু হয়ে যায় তাহলে একটার পিঠের চামড়া থাকবে না, সবার পশম টেনে ছিঁড়ে ফেলা হবে, টেনে টেনে। কাজেই শেখ হাসিনাকে বাঁচিয়ে রাখার জন্য আওয়ামী লীগের প্রতিটি লোক প্রাণান্ত চেষ্টা করে যাচ্ছে। এটিও তার জন্য একটা বিরাট ভ্যানগার্ড, সেফগার্ড হিসেবে কাজ করছে। তৃতীয়ত, সংসদ। এই সংসদে বিরোধী দল, সরকারি দল, বিদ্রোহী দল, দামি দল যা কিছু রয়েছেন সবই তার হুকুমের চাকর। আমি চাকর শব্দটি ব্যবহার করলাম এই কারণে যে আওয়ামী লীগের কোনো লোক বা সংসদের কোনো এমপি সংসদে দাঁড়িয়ে বুকে হাত দিয়ে বলতে পারবে না যে গোলাম মোল্লা রনি আমাদেরকে শেখ হাসিনার চাকর বলেছেন, আমরা শেখ হাসিনার চাকর নই, আমরা স্বাধীন, সার্বভৌম, শেখ হাসিনাকে সম্মান দেখাই, কিন্তু তার হুকুম তামিল করার মতো কোনো প্রয়োজন বা দরকার আমাদের নেই। আমরা জনগণের ভোটে নির্বাচিত, ইচ্ছামতো এই সংসদে এসেছি, এবং কালকে বাপের বেটার মতো শেখ হাসিনাকে বুড়ো আঙ্গুল দেখে এখান থেকে পদত্যাগ করে চলে যাওয়ার হিম্মত রাখি। এই কথা বলার মতো কোনো অবস্থা কারোরই ওই সংসদে নেই। কাজে এরকম একটা অদ্ভুত সংসদের পরিপূর্ণ মালিকানা শেখ হাসিনার হাতে। কিন্তু এত কিছুর পরেও তাকে ভাবাচ্ছে দেশের অর্থনৈতিক সংকট, এবং মানুষ যখন ইতিহাসে তার মতো প্রবল ক্ষমতাধর হয়ে পড়ে বা পড়েছিল, সবাই কিন্তু শেষমেশ দুটো সমস্যার কারণে বিপদে পড়েছিল। এক নম্বর হলো প্রাসাদ ষড়যন্ত্র, দুই নম্বর হলো তার একেবারে ঘনিষ্ঠ কাছের লোকদের বেঈমানি। যেমন ইন্দিরা গান্ধীর ক্ষেত্রে যেটা ঘটলো, তার দেহরক্ষী, দীর্ঘদিনের বিশ্বস্ত দেহরক্ষী ডাইরেক্ট গুলি করে বসলো। বাশা ফাইসালের ক্ষেত্রে যেটা ঘটলো সেটা হলো রাজপরিবারের সদস্য তাকে গুলি করে বসলো। মহাত্মা গান্ধীর ক্ষেত্রেও তাই ঘটলো। আর যেটি হয় সেটি হলো রাজকোষে অর্থের যে যোগান, এখানে ঘাটতি, এবং এই কারণে অনেক বড় বড় সাম্রাজ্য, অনেক বড় বড় রাজবংশ, অনেক বড় বড় রাজা বাদশাহ সম্রাট একেবারে তছনছ হয়ে গিয়েছেন, সব হারিয়েছেন, দেউলিয়া হয়েছেন, জীবন দিয়েছেন, এবং কেউ কেউ ইতিহাস থেকে পরিপূর্ণভাবে 14 গোষ্ঠী সহ সম্পূর্ণভাবে মুছে গিয়েছেন। যেমন
ফ্রান্সের লুই রাজবংশ। অর্থনৈতিক কারণে ফ্রান্সের যে জাতীয় বিপ্লব সেটি কিন্তু অর্থনৈতিক কারণে হয়েছিল। আমেরিকাতে একই অবস্থা। আমেরিকার যে স্বাধীনতা যুদ্ধ কি হয়েছিল জানেন? চায়ের মূল্য বেড়ে গিয়েছিল, চায়ের দাম বেড়ে গিয়েছিল, এই জন্য সেখানে একটা স্বাধীনতা যুদ্ধ হয়ে গেল। এইরকম। তো সেই দিক থেকে বাংলাদেশ ব্যাংকের এখন অর্থনৈতিক যে অব্যবস্থাপনা, বাংলাদেশের সার্বিক অর্থনৈতিক অবস্থা, বাণিজ্যিক ব্যাংকগুলোর দেউলিয়াত্ব, জনগণের ক্রয় ক্ষমতা, জনগণের ব্যবসা করার ক্ষমতা, অর্থনৈতিক লেনদেন সব মিলিয়ে একটা ত্রাহি অবস্থা বিরাজ করছে। তো যখনই এরকম একটি অবস্থা সৃষ্টি হয়, তখন যে কোনো মানুষের জন্য সবচেয়ে নিরাপদ হলো সৎ হওয়া, সাহসী হওয়া এবং নিজেকে অকৃপণভাবে জনগণের সামনে মেলে ধরা। তো সেই দিক থেকে বাংলাদেশ ব্যাংক নিয়ে যে সকল গুজব চলছে দীর্ঘদিন ধরে, সেই সকল বিষয়ে খোলামেলা আলাপ আলোচনা করা। যেমন বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ নিয়ে লুকোচুরি হচ্ছে, IMF বলছে এখানে $13 বিলিয়ন আছে, সরকার বলছে না আমাদের এত $1 বিলিয়ন আছে, অর্থাৎ $4 বিলিয়ন এদিক ওদিক চিন্তা ভাবনা। আর সমালোচনাকারীরা বলছে $10 বিলিয়ন নিচে, ওটা কাগজে আছে কাজীর মানে সেই গরুর মতো, মানে খাতায় আছে কিন্তু গোয়ালে নেই। তো এই বিষয়গুলো নিয়ে একেবারে খোলামেলা আলোচনা করে বাংলাদেশ ব্যাংকের সামনে যদি একটা বিলবোর্ড তৈরি করা হয় এবং প্রতিদিনকার যে ট্রেড, যে আজকে কত লেনদেন হলো, বাংলাদেশ ব্যাংক কত ডলার কিনলো, কত ডলার এলো, কত ডলার গেল, রিজার্ভ কত রয়েছে, প্রাইভেট ব্যাংকগুলোর সাথে কত লেনদেন হচ্ছে, এভাবে 20টি তথ্য, এই 20টি তথ্য কিন্তু গভর্নরের রুমে আছে, ডিপ্টি গভর্নরদের রুমে আছে, এবং বাংলাদেশ ব্যাংকের অনেকগুলো মনিটরে কিন্তু এই জিনিসগুলো প্রতি মুহূর্তে দেখাচ্ছে। যেমন অগ্রণী ব্যাংকের 20 কোটি টাকার একটা চেক পাস হয়ে গেল, সেটা অগ্রণী ব্যাংক এর যে চেক সেই টাকাটি সে নিয়ে গেল এক্সিম ব্যাংক থেকে, কথার কথা। এটা কিন্তু বাংলাদেশ ব্যাংক শো করছে। ঠিক সেম জিনিসটি যদি বিলবোর্ড আকারে প্রদর্শন করা হয় এবং সমস্ত জনগণ দেখে, এতে কোনো ক্ষতি হবে না, বরং লাভ হবে। 2 নম্বর হলো বাংলাদেশ ব্যাংকের এই মুহূর্তে গুরুত্বপূর্ণ পদ পদবীগুলোতে ইমিডিয়েটলি পরিবর্তন আনতে হবে। গভর্নর, ডিপ্টি গভর্নর, এক্সিকিউটিভ ডিরেক্টরের মতো গুরুত্বপূর্ণ পদ পদবীগুলোতে রদ, বদলি, পদায়ন কিংবা নতুন নিয়োগ, এবং চমকৃত নতুন নিয়োগ না হওয়া পর্যন্ত এই বাংলাদেশ ব্যাংকের স্থবিরতা কাটবে না। এরপরে যেটি হলো বাংলাদেশ ব্যাংক নিয়ে যে সকল গুজব এবং যে সকল খুব বাজে কথা ছড়িয়ে পড়েছে, সেটি হলো বাংলাদেশ ব্যাংকের সফটওয়্যার থেকে শুরু করে বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে বিভিন্ন ভারতীয় কোম্পানি জড়িত। আমি এগুলো জানি না এবং বেশিরভাগ লোকই জানে না, কিন্তু এই শব্দগুলো প্রতিনিয়ত কিন্তু কানে আসছে। কেউ বলছে অমুক সফটওয়্যার ভারতীয় কোম্পানি দেখাশোনা করছে, ফলে সমস্ত তথ্য ভারতে চলে যাচ্ছে। কেউ বলছে এই ভারতীয় এক্সপার্টরা ওই ডিপার্টমেন্টে কাজ করে, ওই ডিপার্টমেন্টে কাজ করে। এই বিষয়গুলো নিয়ে একেবারে খোলামেলা স্পষ্ট, কোনো লুকোচুরি নেই, জাতির সামনে বাংলাদেশ ব্যাংকের যারা মুখপাত্র তাদেরকে চ্যালেঞ্জ জানিয়ে বলতে হবে যে বাংলাদেশ ব্যাংকের যে সকল সফটওয়্যার রয়েছে সেই সফটওয়্যারে কোনো ভারতীয় সফটওয়্যার ব্যবহার করা হচ্ছে না, কোনো ভারতীয় কোম্পানিকে বাংলাদেশ ব্যাংকের কোনো বিভাগ নিয়ন্ত্রণ করার জন্য, তদারকি করার জন্য ব্যবহার করা হচ্ছে না, এবং বাংলাদেশ ব্যাংকের যে বিভিন্ন প্রকল্প রয়েছে, বিভিন্ন বিভাগ অনুবিভাগ রয়েছে, সেখানে কোনো ভারতীয় কর্মকর্তা খণ্ডকালীন উপদেষ্টা রূপে বা স্থায়ীভাবে সেখানে কেউ চাকরি করছে না। কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের সঙ্গে ভারতীয়দের কোনো যোগাযোগ নেই। এর কারণ হলো, বোঝার চেষ্টা করুন, আমাদের কেন্দ্রীয় ব্যাংকের যে দুর্বলতা, এই দুর্বলতাটাকে অস্বীকার করা যাবে না। আমাদের দেশে অনেক ছোট দেশ রয়েছে, ভুটান আছে, ভুটানের রিজার্ভ কি চুরি হয়েছে বলেন? শ্রীলঙ্কার রিজার্ভ কি চুরি হয়েছে? কিংবা এই যে ফিলিপিন্স আমাদের টাকা চুরি করলো, তাদের রিজার্ভ কি চুরি হয়েছে? শুধু তাই নয়,
সেই সুলতানি আমলে, মুঘল আমলে। আমাদের বাংলাদেশ ব্যাংক কয় টাকার লেনদেন করে? সম্রাট আওরঙ্গজেবের যে টোটাল ইকোনমি, সারা পৃথিবীর যে গ্লোবাল জিডিপি ছিল তার 35% জিডিপি ভারতবর্ষ সেটি হ্যান্ডেল করত। এবং 51 বছর যাবৎ সম্রাট আওরঙ্গজেব এই জিডিপিটা ধরে রেখেছিলেন, গ্লোবাল জিডিপির 35%। আমেরিকা এখন গ্লোবাল জিডিপির 10% করে কিনা আমি জানি না, কিন্তু আওরঙ্গজেব সেটা করেছেন। তার সৈন্যবাহিনী ছিল 20 লাখ, 20 লাখ সৈন্যবাহিনী ছিল আওরঙ্গজেবের, রেগুলার সোলজার, যাদের বেতন এইভাবে মাসের 28 তারিখে সেন্ট্রাল রিজার্ভ থেকে চলে যেত স্বর্ণমুদ্রায়। এরপরে রাষ্ট্রের অন্য কর্মকর্তা কর্মচারী সহ যদি 20 লাখ সৈন্যবাহিনী থাকে, তাহলে আরো অন্তত পক্ষে 20 লাখ ছিল, রাজপরিবারের সদস্য ছিল। সব মিলে তার 50 লাখের উপরে তার রাষ্ট্রীয় বাহিনী, কর্মকর্তা কর্মচারী ছিল। পুলিশ, তারপরে প্রতিরক্ষা বাহিনী, সীমান্তরক্ষী বাহিনী, মানে এখন রাষ্ট্রের যা অবকাঠামো রয়েছে সবই তখন ছিল, এবং সেটার পরিমাণ কম করে হলেও 50 লাখ ছিল। তো এই 50 লাখ লোকের বেতন ভাতা দেওয়া থেকে শুরু করে রাজস্ব কালেকশন 51 বছর, এবং মুঘলদের সম্রাট বাবর থেকে শুরু করে একেবারে আওরঙ্গজেব পর্যন্ত। যদি আওরঙ্গজেবের রাজত্ব ধরেন 51 বছর, আকবরের রাজত্ব 53 বছর, তারপর শাহজাহান 20 বছর, তারপর জাহাঙ্গীর 20 বছর, হুমায়ুন তার 2 দফা মিলিয়ে প্রায় 20 বছর, এরপরে বাবর 3.5 থেকে 5 বছর, সব মিলিয়ে দেখুন কত বছর হয়। এই যে গোল্ডেন এরা। এরপরে আওরঙ্গজেবের পরে আরো দীর্ঘদিন যাবৎ, প্রায় 150 বছর যাবৎ যে মুঘল সাম্রাজ্য চলছে, আমেরিকার সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ, যাকে নির্বাসনে পাঠানো হয়েছিল, তারও একটা সেন্ট্রাল রিজার্ভ ছিল, কেন্দ্রীয় ব্যাংক ছিল। সেখান থেকেও কিন্তু সিপাহী বিদ্রোহ হয়েছে, কিন্তু কখনো সেন্ট্রাল ব্যাংকের রিজার্ভ চুরি হয়নি। বাংলাদেশের পাল বংশ সেন বংশকে পরাজিত করে, পাল বংশকে পরাজিত করে সেন বংশ এলো, রিজার্ভ চুরি হয়নি, রিজার্ভের মতো ছিল। আমাদের দেশে মহান মুক্তিযুদ্ধ হয়েছে, পাকিস্তানিরা চলে গেছে, কিন্তু আমাদের বাংলাদেশ ব্যাংকে রিজার্ভ চুরি করে যায়নি, তারা রিজার্ভের হিসাব ঠিক ছিল। তো সেই দিক থেকে যদি আমাদের এই রিজার্ভ চুরি হয়ে থাকে, তাহলে এই বিষয়টি আপনি কত বড় কলঙ্ক হিসাবে এটাকে অভিহিত করবেন। কাজে এটি হেলাফেলা করা যাবে না, এটি একটা মহা কলঙ্ক। এই মহা কলঙ্ক যেহেতু ঘটে গেছে, কাজেই সে একবারই ঘটুক বা 2 বার ঘটুক বা অর্ধেক ঘটুক, কিন্তু ঘটনা তো ঘটেছে। এখন সেই ঘটনাকে সামাল দেওয়ার জন্য এখন যে নতুন করে গুজবগুলো চলছে এবং যে সমস্যাগুলো চলছে, সেই সমস্যাগুলো জনসম্মুখে যদি প্রচার না করা হয়, জনগণের সামনে যদি এটি উন্মুক্ত করে দেয়া না হয়, এবং একেবারে সৎ অনেস্ট শিশুর মতো সরলতা নিয়ে যদি প্রতিটি ঘটনা পুঙ্খানুপুঙ্খ রূপে ব্যাখ্যা করা না হয় এবং প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়া না হয়, এবং সাংবাদিক থেকে শুরু করে যারা এই বিষয়গুলো আরো জানতে চায় তাদেরকে যদি সময় দেওয়া না হয়, তাহলে এই চলমান যে সংকট, এটি যদি এক হয়, এটি 100 গুণ বেড়ে যাবে, এবং আওয়ামী লীগের মাথায় হিমালয়ের মতো বোঝা হয়ে এটি আওয়ামী লীগের অন্যান্য সমস্যাকে আরো বড় করে তুলবে।